আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবার পা হারানোর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস, আইন নিজস্ব গতিতে চলবে বলেছে পুলিশ। বিজেপিকে চেইন অফ কমান্ড সহ শৃঙ্খলা মেনে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশ, না হলে নিজেদেরই ক্ষতির মুখে পড়তে হবে বলে সতর্কতা। শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের অগ্রাধিকারে রেখে করোনা টিকার বুস্টার ডোজ শুরু। টিকা নেওয়ার জন্য SMS পাবেন গ্রহীতারা। স্বাধীনতার 50 বছর পর সরকার একদলীয় শাসন কায়েম করছে বলে বিএনপির দাবি। দেশের মানুষকে জেগে উঠতে হবে মন্তব্য। এবং 3 বছর পর আবারও মালয়েশিয়া উন্মুক্ত হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার। কুয়ালালামপুরে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে। বিজয়ের 50 বছর এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কান্ট্রি গেমসের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। ট্রাফিক সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবার পা হারানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি মুখপাত্র বলেছেন, ব্যক্তি পরিচয়ে প্রভাবিত না হয়ে আইন নিজস্ব গতিতে চলবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। 16ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের শপথ পড়াচ্ছিলেন, তখন নিজের মোবাইল ফোন থেকে তা হাসপাতালে চিকিৎসাধীন বাবাকে দেখান ট্রাফিক সার্জেন্ট মহুয়া হাজং। তার বাবা বিজিবির সাবেক সদস্য মনোরঞ্জন হাজং গত 2রা ডিসেম্বর বনানী চেয়ারম্যান বাড়ি ইউলুপে একটি BMW গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে এখন চিকিৎসাধীন। তার একটি পা কেটে ফেলতে হলেও প্রথমে মামলা নেয়নি পুলিশ। 2 সপ্তাহ পরে গত 16ই ডিসেম্বর মামলা নেয় বনানী থানা। সড়ক পরিবহন আইনে দায়ের হওয়া মামলায় গাড়ির নম্বর থাকলেও কারো নাম উল্লেখ না করে 3 জনকে আসামি করা হয়েছে। আলোচিত বিষয়টি নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কথা বলেছে পুলিশ। রাস্তাটা ছিল অপোজিট ওয়েতে, রাস্তাটা গিয়েছিল দোষ কার এগুলি বার করতে হবে, দোষ বার করে সেটার প্রয়োজনীয় মানে একদম সঠিক যেটা সেটাই করতে হবে। যেহেতু তদন্ত হচ্ছে, নাম তো উঠিয়ে আসবে, ঘটনাটা প্রকৃতপক্ষ কি হয়েছে সেটাও দেখতে হবে। সাধারণ যেভাবে জাস্টিস দেবে সেভাবে জাস্টিস দিবে। আইনের যে ফ্যাক্টরটা থাকবে সেটি, আইনের যে স্পিরিট সেটি থাকতে হবে। মনোরঞ্জন হাজংয়ের আহত হওয়ার ঘটনায় যে মামলা, তাতে অভিযুক্তর তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ আছে। তবে ওই মামলা দায়েরের 2 দিন আগে সাইদ হাসান নামে একজন বনানী থানায় করা জিডিতে দুর্ঘটনার জন্য মনোরঞ্জন হাজংকে দায়ী করেন। বিপরীতে ট্রাফিক সার্জেন্ট মহুয়া হাজংয়ের দায়ের করা মামলায় তার বাবাকে আহত করার জন্য বেপরোয়া গাড়ি চালককে অভিযুক্ত করেছেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিজিবিকে বাহিনীর শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, না হলে তারা নিজেরাই ক্ষতির সম্মুখীন হবে। বর্ডার গার্ড দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়ে দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সীমান্ত রক্ষা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজেপির ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। শৃঙ্খলা আর দীপ্ত পদচারণায় এগিয়ে আসছে বর্ডার গার্ড বাংলাদেশের চৌকস দল। বিজিবি দিবস 2021 উপলক্ষে পিলখানায় বীরুত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক তুলে দেন।
ভিশন 2041 অনুযায়ী বিজিবিকে আধুনিকায়ন করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশের কার্যক্রমে পূর্বের চেয়ে অনেক বহুলাংশে বৃদ্ধি পাওয়া একটি স্বতন্ত্র এয়ার উইং সিজনের মাধ্যমে রাশিয়া থেকে ক্রয়কৃত দুটি আধুনিক MI-17-1E হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। তাছাড়া আমরা ফ্লোটিং বিওপিও প্রতিষ্ঠা করেছি। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে এবং দেশের সীমান্ত এলাকায় নিশ্চিত নজরদারি ও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ করা হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাদের নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়াতে এবার বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ষাটোর্ধ্ব ও সামনের সারির সেবাদান কর্মীদের অগ্রাধিকারে রেখে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম উদ্বোধন হয়েছে। রাজধানীর মহাখালীর বিসিপিএসে এই কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দিন বুস্টার ডোজ নিয়েছেন সরকারের 4 মন্ত্রী সহ সম্মুখ সারির কয়েকজন করোনা যোদ্ধা। পরাগ আজিমের রিপোর্ট। করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর এবার তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজও পাচ্ছেন বাংলাদেশের মানুষ। তবে প্রথমে পাবেন ষাটোর্ধ্ব ও সম্মুখ সারির কর্মীরা। রোববার মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএস মিলনায়তনে বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থেকে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। যাতে প্রত্যেকটি মানুষ বাংলাদেশের যারা টিকার প্রাপ্য যাদের তাদেরকে আমরা দিব টিকা। আমাদের যে সুরক্ষা অ্যাপসে যে 60 ঊর্ধ্ব যে আমরা বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছি এবং আমাদের যে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদেরকে দেওয়ার যে আমরা ব্যবস্থা নিয়েছি সেটা নেওয়ার জন্য যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় আমরা সুরক্ষা অ্যাপসকে আপডেট করছি। আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে যে ওনারা আর একটু সময় নেবেন, 28 তারিখের আগে ওনারা অ্যাপসটাকে আপডেট করতে পারবে না। কাজে অ্যাপসের মাধ্যমে যে রেজিস্ট্রেশনটা এখনই আমরা করতে পারছি না, কিন্তু বুস্টার ডোজ কর্মসূচি চলমান থাকবে। বুস্টার ডোজের প্রথম টিকাটি নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এই নার্স, যিনি বাংলাদেশের প্রথম করোনা টিকা নিয়েছিলেন। আমাদের বর্ষিয়ান শিক্ষক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে টিকার মজুদ নিয়ে কোনো সমস্যা নেই। বরং আমরা যদি ভ্যাকসিনগুলো না দেই, যে আমাদের নতুন যে সাপ্লাই আসার কথা সেইগুলো বিলম্বিত হবে। সেই জন্যে এই প্রোগ্রামটা শুরু হয়েছে এবং হোপফুলি, কারণ এইটা শুনছি খুব ভালো এই যে ভ্যাকসিনটা, তার ফলে আপনার ওই অন্য কোনো ধরনের নতুন ভ্যারিয়েন্ট 85% নাকি প্রোটেক্টিভ ইভেন ফর দ্য নিউ ভ্যারিয়েন্ট ওমিক্রন। তো যাই হোক, আমরা নিলাম সাহস করে। দেশের 70% মানুষকে টিকার আওতায় আনতে এখন কার্যক্রম পরিচালনা করছে সরকার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া পর্যালোচনা করে দ্রুত প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, ভুয়া ডিগ্রি নিয়ে চিকিৎসা দিলে 3 বছরের কারাদণ্ড ও 3 লাখ টাকা জরিমানা এবং অনুমোদনহীন ওষুধ খাওয়ার পরামর্শ দিলে 1 বছরের কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসা শিক্ষা আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অনুমোদন ছাড়া চিকিৎসকরা বিদেশে উচ্চশিক্ষা বা কোনো ডিগ্রি নিতে পারবেন না, এমন বিধান রেখে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মালদ্বীপের সাথে শিগগিরই বন্দি বিনিময় চুক্তি সই হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশি বন্দীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে মালদ্বীপে আমাদের কিছু প্রিজনার আছে তাদের ব্যাপারে, এবং মালদ্বীপেরও আপনার এখানে কিন্তু কিছু ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারাও যদি এখানে করে যদি কোনো রকমের অফেন্সের সাথে ইনভলভ হয় বা ইমপ্রিজনমেন্ট হয়, তাদেরকে প্রয়োজন হলে ওই দেশে নিয়ে যাওয়া। এটার জন্য বন্দি বিনিময় চুক্তি, তো এটা হোম মিনিস্ট্রি আপনার নিয়ে আসছেন সুরক্ষা সেবা বিভাগ থেকে। এই সিনারিওগুলো একটু হ্যান্ডেল করার জন্য এটা একটা চুক্তি আমরা আশা প্রকাশ করছি যে এই ট্যুরের মধ্যেই হবে। বিএনপি বলেছে স্বাধীনতার 50 বছর পর এমন এক সরকারের ক্ষমতায় আছে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করছে। বিজয় দিবস উদযাপনে রাজধানীতে শোভাযাত্রা শুরুতে দলের মহাসচিব বলেছেন, বিএনপি মনে করে এই শোভাযাত্রা দেশের মানুষের জেগে ওঠার শোভাযাত্রা। রাহুল রায় রিপোর্ট। নানা আয়োজনে গর্বের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে জাতি। রাজনৈতিক দলগুলোও পালন করছে নানা কর্মসূচি। বিজয় দিবস উদযাপনে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার পরদিন বিজয় শোভাযাত্রা করল বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরুর আগে বক্তৃতা রাখেন বিএনপি মহাসচিব। এই 50 বছর পরে সুবর্ণ জয়ন্তী যখন আমাদের পালন করা হচ্ছে, সেই সময় যখন আমাদের 71-এর মুক্তিযুদ্ধের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে, সেই সময় এই বিজয় র্যালি আমরা অনুষ্ঠান করছি। সেই জন্য আজকের এই র্যালি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শোভাযাত্রা দিয়েই নতুন শুরুর কথা বলেন মির্জা ফখরুল। 50 বছর পরে আমরা দেখছি যেমন একটি সরকার যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় দখল করে আছে। আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশের মানুষের নতুন করে সংগ্রাম শুরু করবার র্যালি। আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার র্যালি। তাই বন্ধুগণ, আসুন আজকে এই র্যালির মধ্য দিয়ে আমরা সেই শুভ সূচনা করি, যে সূচনার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, তাকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর ফকিরাপুল হয়ে এখানে এসেই শোভাযাত্রাটি শেষ হয়। ঢাকা মহানগর বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এই শোভাযাত্রায়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে বলেছেন, বিএনপিকে ষড়যন্ত্র, অপকৌশল ও অপপ্রচারের রাজনীতি ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সঠিক ও সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরে আসতে হবে। বিবৃতিতে তিনি বলেন, 1975-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জিয়া মোশতাকের নেতৃত্বে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করার যে গভীর ষড়যন্ত্র করা হয়েছিল তা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যর্থ করেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির উত্তরাধিকার এবং 71-এর ঘাতক যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষক বিএনপির অপরাজনীতি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির পথে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মিয়ানমারের উপর অর্থনৈতিক ও অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চান জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে অথবা ভিন্ন ভিন্ন দেশ হিসেবেও আরোপ করা যেতে পারে। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে মিয়ানমার ভিত্তিক সংগঠন আরসার অস্তিত্বের কথা বললেও বাংলাদেশ বলছে তা ঠিক নয়। পান্থা রহমান জানাচ্ছেন বিস্তারিত। কক্সবাজার ও ভাষাঞ্চর ঘুরে ফিরে যাওয়ার আগে সংবাদ সম্মেলন করেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি। রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তনের উপর জোর দেওয়ার পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকারের অর্থের যোগান বন্ধের প্রস্তাব করেন তিনি। And I think that the international community can do a much better job of identifying sources of revenue that are flowing into the coffers of this military junta and perpetuating these atrocities and cut them off in a coordinated way. Now, I know probably the next question is going to be, well, that would require action by the UN Security Council, and no one's holding their breath that that's going to happen anytime soon. Fair enough. But that doesn't mean that those countries who are willing to establish strong economic measures, sanctions, cutting off the revenue that are flowing into, can't do it together in a coordinated way, focusing on common targets in which that they add up. Also, arms embargo. রোহিঙ্গারা ভাষাঞ্চরে নিরাপদ বোধ করলেও কক্সবাজারের ক্যাম্পগুলো ততটা নিরাপদ নয় জানিয়ে সাবেক
মার্কিন কংগ্রেসম্যান রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা সহ অবাধ চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানান। This issue is not a Bangladesh issue. It is a Myanmar issue. That's where the problem began, and that is where the problem must end. I look forward to returning to a Myanmar where justice, human rights, and human decency finally prevail. And I could meet with the Rohingya community not as refugees, but as citizens in their own country, Myanmar. রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা সহ রোহিঙ্গাদের অত্যাচারে মিয়ানমার ভিত্তিক সংগঠন আরসার যোগসাজশের বিশ্বস্ত খবর আছে জানিয়ে নজরদারির আহ্বান জানান এন্ড্রুস। যদিও আরসার অস্তিত্বের বিষয়টি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। আমরা উইড লাইক টু সি কারা কারা আরসা, তবে আমরা একটু উদ্বিগ্ন হচ্ছে যে রোহিঙ্গার সিকিউরিটি আমরা এই জন্য ফেন্সিং দিচ্ছি যাতে যেই সেই যখন তখন না ঢুকতে পারে। ওনারা এটা অপছন্দ করে। আমরা চাচ্ছি যে ওদের মোর রেগুলেটেড লাইফ করার জন্য, ওনারা এটা অপছন্দ করে। প্রশ্নের জবাবে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সারমানানের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। নতুন সমঝোতা চুক্তি অনুযায়ী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যেতে সব খরচ নিয়োগকর্তা বহন করবে। এর আওতায় মালয়েশিয়া নিয়ে যাওয়া আবাসন, কোয়ারেন্টাইন ও কর্মীদের নিজ দেশে ফেরত পাঠানোর খরচ রয়েছে। নিয়োগকর্তা নিজ খরচে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি নিয়োগ করবে বলেও সমঝোতা স্মারকে বলা হয়েছে। ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করে কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়ার দ্বার খুলতে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনন্দ বলেছেন, 50 বছরে বাংলাদেশের অর্জন অসামান্য। অর্জনের এই ধারাবাহিকতা ধরে রাখতে আর্থিক ও রাজস্ব খাতে কঠিন কিছু সংস্কার আনা প্রয়োজন, না হলে LDC থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের স্বপ্ন অধরাই থেকে যাবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। প্রায় 2 বছর পর ঢাকায় IMF এর আর্টিকেল 4 মিশন। 2 সপ্তাহের সফরে প্রতিনিধি দলটি বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, NBR চেয়ারম্যান ও ব্যাংকিং খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে। করোনাকালের দীর্ঘ বিধিনিষেধের পর সশরীরে বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। সংবাদ সম্মেলনে এমন দাবি করেন রাহুল আনন্দ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন নজর কেড়েছে তাদের। বাংলাদেশ is a success story. In the last 50 years, Bangladesh has made substantial progress. Per capita GDP growth in Bangladesh has been much higher than the comparators. If I can say this, Bangladesh started as one of the poorest nations in the world, and now they have successfully graduated not once, twice from the low income, which is not a small feat. Debt to GDP is very low. External buffers are adequate in Bangladesh. Inflation has been relatively stable compared to many countries. So Bangladesh last 50 years have achieved a lot. ওমিক্রন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া IMF এর বলেছে, বাংলাদেশের মানুষের অদম্য চেষ্টায় অর্থনীতি ভালোই পুনরুদ্ধার হয়েছে। Economy has recovered. It's recovering. We expect it to grow at 6.6% this fiscal year, and then once the pandemic, the impact of pandemic abates and the vaccination picks up, it should go back to 7% in the next year. But with this Omicron virus, which is spreading across the globe, there are so much of uncertainties. It's not very clear how it's going to impact, what will be the impact of this virus in terms of external demand. That may impact Bangladesh growth projections in terms of their impact on exports and also on remittances. IMF এর ঢাকা অফিসের নতুন আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে জানান, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার চাইলে কারিগরি বা আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত তারা। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
মানবাধিকার কমিশনে আসা অভিযোগের বেশিরভাগই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বলে জানিয়েছে মানবাধিকার কমিশন। বর্তমান কমিশনের 2 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে মানবিক বিপর্যয় হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিতে পারে বলে মন্তব্য করেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ডক্টর কামাল উদ্দিন আহমেদ। কোনো একটি দেশ আরেকটা দেশকে একটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে। যখনই আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটে, তখন দেখা যায় যে কোনো একটা দেশ এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা অতীতের বিভিন্ন অবস্থা থেকে দেখেছি যে রাজনৈতিক একটা উদ্দেশ্য এর ভিতরে লুকিয়ে থাকে। আমাদের সন্দেহ হচ্ছে যে এই ধরনের কোনো একটি অবস্থান থাকতে পারে। আমরা 400, 600 এই ধরনের কোনো রকম অভিযোগে আমরা নিজেরাই মনে করি যে এটা একটা কনফিউজিং, এটা একটা মনে হয় যেন একটা হুইমিসিক্যাল একটা কথা। প্রয়োজনের তুলনায় দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেশি হয়ে গেছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, এতে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী বাছাইয়ের লটারি অনুষ্ঠানে তিনি বলেন, যেসব বেসরকারি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী বেশ কম, সেগুলোকে পাশের স্কুলের সঙ্গে যুক্ত করার চিন্তা করছে মন্ত্রণালয়। এবছর বেসরকারি 2961টি মাধ্যমিক বিদ্যালয়ে 9 লাখ আসনের বিপরীতে আবেদন করে 3,68,000 শিক্ষার্থী। শূন্য থাকে মোট আবেদনের 3.5 গুণ আসন। যে আমাদের শিক্ষার্থীর সংখ্যা যত, তার চাইতে আমার শূন্য আসনের সংখ্যা প্রায় 3 গুণ। আমাদের একটা সময়ে খুবই অগোছালোভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমাদের একটু পুরো দেশেরই সকল শিক্ষা প্রতিষ্ঠানের একটা পুরো ম্যাপিং করে আমাদের দেখতে হবে, এবং যেখানে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অধিকাংশ সময় পাওয়া যায় না, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনে পার্শ্ববর্তী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মার্জ করে দেওয়া যায় কিনা, কিভাবে করা যায়, সেই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে অশোক লীলানী ফাতরস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, বিশ্বজুড়ে ওমিক্রনে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। নেদারল্যান্ডসে কঠোর লকডাউন ও জার্মানিতে যুক্তরাজ্য থেকে ভ্রমণকারীদের উপর কড়াকড়ি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। খুলনার উপকূলীয় এলাকা দাকুপে ভাসমান দুস্থ জনগোষ্ঠীর মাঝে শীত নিবারণে কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। ডেনিয়াল সুজিত বোসের রিপোর্ট। সুন্দরবনের কোলঘাসা খুলনার উপকূলীয় উপজেলা দাকুব। প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে দিন বদলেছে অনেকের, তবে এখনও গৃহহীন ভূমিহীন অনেক পরিবার। এবারের শীতে এসব অসহায় মানুষের হাতে শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। বাড়ির লোকজন কাজ করতে পারে না, আর অত একটা সাবালও নেই, কিছু নেই বাবা। কি করে ওই দুটো এও বেঁচে কিনে তাই খাই। ডাল নিয়ে আমরা গায়ে দিতে পারবা না, শীতটা কম লাগবে না। নদীর পাড়ে ঘর বাড়ি সব ভেঙে গেছে, এটা কম্বল নিলে আমাদের দিতে পারবে। উপকূলবাসীর জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয় প্রশাসন। চমৎকার উদ্যোগ, কারণ শীত অলরেডি শুরু হয়ে গেছে পড়া। এখানে বেশিরভাগ মানুষ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতি বছর মোকাবেলা করে। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ, এটা প্রতি বছর হয়ে থাকে, এবারও হচ্ছে, ভবিষ্যতে হবে। এটার আমি সর্বনিম্ন প্রত্যাশা এবং সফলতা কামনা করি। শীতার্থ মানুষের পাশে যারা নদী ভাঙনের শিকার অথবা যারা গরিব মানুষ রয়েছে, এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ যে আশ্রয়ণ প্রকল্পে যে সকল উপকারভোগীদেরকে পুনর্বাসন করা হয়েছে তাদের জন্য কম্বল বিতরণ করেছে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এই চমৎকার কাজটির জন্য, মানবিক কাজটির জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলোকে দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।
ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শহর থেকে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ প্রতিটি খাতের অনন্য অংশ হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2021 বাস্তবায়নে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি এই খাতে দিন দিন কর্মসংস্থান বাড়ছে। এগিয়ে চলার 12 বছরে ডিজিটাল বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে রফিকুল বাশারের 8 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ 7ম পর্ব। ঢাকার অদূরে গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম হাইটেক পার্ক, বঙ্গবন্ধু হাইটেক সিটি। গত কয়েক বছরে দেশি বিদেশি 70টি প্রতিষ্ঠান প্রায় $12 কোটি বিনিয়োগ করেছে এই পার্কে। 2025 সালের মধ্যে প্রায় $130 কোটি বিনিয়োগ হতে পারে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। পরিবেশ বান্ধব এই পার্কটি দেশের তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প বিকাশ ও উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আবার দায়িত্ব নিলেন, তখন যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন, তারপর থেকে আজকের এই ডেভেলপমেন্ট। তো আমরা 70টি কোম্পানি দিয়েছি, তার মধ্যে প্রায় 12টি কোম্পানি কিন্তু আমাদের এখানে কাজ করছে। চিকিৎসা ও বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে এই হাইটেক পার্কে। বিশ্ববাজারে আসছে মেড ইন বাংলাদেশ লেখা নোকিয়া ফোন, যা তৈরি হচ্ছে এখানে। উৎপাদন হচ্ছে স্যামসাং এর মতো অনেক বিখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। আগে আমরা যখন ফোনটা ইউজ করতাম, তখন আমরা নোকিয়ার ফোনটা দেখতাম মেড ইন ফিনল্যান্ড, মেড ইন হাঙ্গেরি। সো এখন আমরা সেটা দেখতে পারি যে মেড ইন বাংলাদেশ। আমরা এখন প্ল্যানিং করছি যে আমরা এখানে এক্সপোর্টও করবো। লাইক মাদারবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা বাংলাদেশে বানাতে পারবো এবং আগামী বছরের মাঝামাঝি আমরা সেকেন্ডারি ফোনগুলো বাজারজাত করতে পারবো। তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে দেশে বিশ্বমানের 39টি হাইটেক পার্ক নির্মাণ করা হয়েছে। বিনিয়োগে আয়কর অব্যাহতি, বিদেশিদের শতভাগ মালিকানার নিশ্চয়তা সহ নানা সুবিধা দিচ্ছে সরকার। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সরকারি অর্থায়নে নির্মিত হয়েছে সহায়ক অবকাঠামো। আজকে আমি ব্রিটেনে গিয়ে নোকিয়ার ব্র্যান্ডিং করতে পারলাম। আমার হাতে একটা মেড ইন বাংলাদেশ নোকিয়া ফোন ছিল, আর যেই ফোনগুলো ব্যবহার করছে জেমস বন্ড তার সিনেমায় হিরো। তো এটা আমাদের জন্য গর্বের যে নোকিয়ার মতো একটা বিশ্ববিখ্যাত কোম্পানি বঙ্গবন্ধু হাইটেক সিটিতে তারা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেছে এবং প্রোডাকশনে গেছে। আর আমি লন্ডনের মাটিতে মেড ইন বাংলাদেশ নিয়ে আমি ব্র্যান্ডিং করতে পেরেছি। দেশের মাটিতে হার্ডওয়্যার ও সফটওয়্যার উৎপাদন হলে আমদানি কমবে, অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। বঙ্গবন্ধু হাইটেক পার্কে 70,000-এর বেশি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হতে চাই। রফিকুল বাশার, চ্যানেল আই। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। যুক্তরাজ্যে 24 ঘন্টায় প্রায় 93,000 মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য থেকে ভ্রমণকারীদের জন্য কড়াকড়ি আরোপ করেছে জার্মানি। এবার নিটল রানা বিশেষ সংবাদ। বিজয়ের 50 বছর এবং মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ খেলাধুলা আয়োজন করেছে। এর অংশ হিসেবে খুলনায় হয়ে গেল অনারম্বর প্রতিযোগিতা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। একসময়ের জনপ্রিয় খেলা হাডুডু, গোলাছুট, কানামাছি, গাদন, বৌচি, মোরগ লড়াই, কুতকুত, দাঁড়িয়াবান্ধায়, ইচিং বিচিং, ল্যাটিং ব্লাটিং, রুমাল চুরি, লাঠি খেলা ও পাতা খেলা আজকাল আর তেমন চোখে পড়ে না। বিলুপ্ত ও লুপ্তপ্রায় এসব খেলার আয়োজন ডুমুরিয়া ব্যায়াম স্কুল মাঠ প্রাঙ্গণে। এমন আয়োজনে মুগ্ধ আয়োজক ও দর্শকরা। সুন্দরভাবে সবাই খেলা উপভোগ করছে
এটাই দৃষ্টিনন্দন। বিভিন্ন ধরনের খেলা খেলেছে, কিন্তু এখন এইসব হাডুডু খেলাগুলো নেই এখন। তৃণমূল পর্যায় থেকে বালক ও বালিকা এবং যুবকদের বাছাই করে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের এই আয়োজনে সহযোগিতা করেছে স্থানীয় প্রশাসন। আয়োজনে অতিথি হিসেবে যোগ দেন জেলার গণ্যমান্য ব্যক্তিরা। আমাদের যে লোকজ সংস্কৃতি এবং গ্রামীণ খেলাধুলো সেগুলোকেও আমরা পুনরুজ্জীবিত করে আমাদের ছেলে মেয়েদেরকে একেবারে সমাজের সুস্থ স্বাভাবিক ধারায় যাতে ফিরিয়ে আনতে পারি। ছোটবেলা আমরা যে খেলাগুলো খেলেছি, যেগুলো লোকজ খেলা, পুরনো খেলা বলা হচ্ছে, হাডুডু, গোল্লাছুট বা এই ধরনের নৌকা বাইচ, এগুলো আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে। তবে এটা উদ্যোগ, এটা চমৎকার উদ্যোগ, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এটি আমরা মনে করি যে এটি অব্যাহত রাখা উচিত। আমাদের গ্রামে গঞ্জের যে খেলাধুলা, এটি আমাদের নতুন যে প্রজন্ম, এটি তারা জানতে পারলে তারা সমৃদ্ধ হবে। যেটা আমাদের প্রাচীন বাংলার থেকে আরম্ভ করে আমরা এই আধুনিকতম সময় পর্যন্ত আসার পূর্ব পর্যন্ত, তো এগুলি পুনরুদ্ধার বা এগুলিকে ধরে রাখার জন্যে কেউ কেউ সচেষ্ট আছেন। তো আমাদের সংস্কৃতির এই অংশগুলিকে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। ব্যতিক্রমী এই আয়োজন এবং বিলুপ্তপ্রায় এই সকল খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ মিলেছে গ্রামীণ জনগণের। অন্যদিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত হচ্ছে বাঙালির ঐতিহ্য। খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এবার কৃষি সংবাদ। শরীয়তপুরে জাজিরায় এবার শীতকালীন সবজির ফলন ও বাজার দর কৃষকের অনুকূলে। বাজার জমে ওঠায় লাভবান হচ্ছেন স্থানীয় পাইকাররাও। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শরীয়তপুরের জাজিরায় এবার অনেক প্রতিকূলতার ভেতরও শীতকালীন সবজির ভালো ফলন পেয়েছেন কৃষক। বাজারে প্রতি কেজি করলার পাইকারি দাম 70 থেকে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। এছাড়া পালং শাক, লাল শাক, শসা সহ সব রকম সবজির বাজার মূল্য ভালো পাচ্ছেন কৃষক। এবার শীতের আগাম ফসল আমরা এবার ভালো দাম পাইছি। ফার্স্টে কালা বেগুন বেশি প্রতি কেজি 60 টাকা, এখনো 30 টাকা করে বিক্রি করতেছি। এখনো করলা গাছ ভালো আছে, ফলনও ভালো দিছে। তো আমার এক বিজনে প্রায় 70,000 টাকা বিক্রি করতে পারতাম। ইনশাআল্লাহ এবার বাজার খুবই ভালো আছে। এখন বৃষ্টির কারণে আমার এই বিঘায় 20,000 টাকা আমি কম বিক্রি করতে পারবো। তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। সবজি বিক্রি করে লাভবান স্থানীয় পাইকাররাও। শীতকালীন সবজি বিক্রি করে এই বছর কৃষক সবচেয়ে বেশি লাভবান, কারণ বিগত 5 বছরের ভিতর কৃষক এরকম দাম আর পায় নাই। প্রত্যেক বছর যেই দামে বিক্রি হয় শাকসবজি, এই বছর তার দ্বিগুণের চেয়েও বেশি কৃষক বিক্রি করছে, এই জন্য কৃষক লাভবান। এবছর জাজিরা উপজেলায় 1305 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। এবছর শীতকালীন আগাম সবজি জাজিরায় ব্যাপক চাষাবাদ হয়েছে। মাঝখানে একটু বৃষ্টি হওয়ার কারণে শীতকালীন সবজির জন্য ভালো হয়েছে। এবছর ফলন ভালো হয়েছে এবং কৃষকরা দামও ভালো পেয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিজয় দিবসের টানা ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। সাগরের নীল জলরাশিতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছে সবাই। হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। সরোজ আজম মানিকের রিপোর্ট। মহান বিজয় দিবসে টানা 3 দিনের ছুটিতে পর্যটকে মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বালুকাবেলায় সূর্যোদয় আর গোধূলি উপভোগ, কখনো স্বচ্ছ জলে সাঁতার কেটে হইচয়ে মেতেছে লাখো পর্যটক। সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি, ইনানি মেরিন ড্রাইভ, রামুর বৌদ্ধবিহার ও মহেশখালীর আদিনাথ মন্দির দেখতেও ভিড় জমাচ্ছেন পর্যটকরা। অনেক এনজয় করতেছি আমরা সবাই। পরিবেশটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে খুব একটা আমরা কোন একটা সেলিব্রেট করছি ডিসেম্বরটা। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে এসে একটু ঘোরাঘুরি করছি, তাতে অনেক ভালো লাগছে। আমার হাজবেন্ডের বন্ধুর বাচ্চা কাচ্চা নিয়ে আসছে আমরা ঘুরতে। লাখো মানুষের সমাগমে করোনা বিপর্যয় কাটিয়ে ওঠার আশা করছে পর্যটন খাতের ব্যবসায়ীরা। অনেকদিন পরে আমাদের মন্দা কেটে আমরা আবার আমাদের পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবং আমরা ব্যবসা বাণিজ্য করে পূর্বের ক্ষতি আমরা পোষাতে পারবো। আমরা সরকারকে দাবি জানাচ্ছি রাতের বেলায় যাতে কক্সবাজারে একটা বিনোদনের ব্যবস্থা করতে পারে। পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি বন্ধে নজরদারির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ফুড প্যাট্রোলও ডিউটি করছেন
যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয় তাদের নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যের জন্য টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। রাতের কক্সবাজারকে আরও বিনোদন বান্ধব করতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার। এই পর্যটককে ধরে রাখার জন্য কক্সবাজার সমুদ্র সৈকত সহ আশপাশের এলাকার পরিবেশ ও প্রতিবেশকে সংরক্ষণ করার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্যের সংবাদ। আবাসন খাতের সমস্যা সমাধান ও ক্রেতাদের সাথে সেতুবন্ধন তৈরি করতে 23শে ডিসেম্বর রিহাব ফেয়ার শুরু হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহাবের আয়োজনে দুদিনের মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চলতি বছর অপ্রদর্শিত অর্থ আনুমানিক 20,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে বলে জানিয়েছেন রিহাবের ফিনান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী সোহেল রানা। এটা 20,000 কোটি টাকা একেবারে যে অ্যাকুরেট আমাদের মধ্যে এসেছে তা না, এটা সবকিছু মিলে একটা ইনভেস্টমেন্ট হয়েছে, বাট মেজর একটা অংশ আমাদের মধ্যে এসেছে। এগুলো আমাদের দেশেরই টাকা, আমরা সবসময় চাইবো এই টাকাটা আমাদের দেশেই বিনিয়োগ হোক। এই কথাটাই আমরা বারবার বলি যে অপ্রদর্শিত অর্থগুলোকে আপনারা ডিস্ট্রয় করেন না, বা পাচারের একটা সুবন্দোবস্ত করেন না, বা বাধ্যতা করেন না। সেখানে এমন একটা পরিস্থিতি হোক যাতে আমরা এটাকে ইউজ করতে পারি। সো এটা যাতে জেনারেট না হয় সেদিকে তো অবশ্যই আমরা একমত, এটা যাতে তৈরি না হয়, কারণ আমরাও চাই না দেশে দুর্নীতি হোক। সংবাদে আবরণ নিচ্ছে অশোক লিলেন ইফাত অটস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, ক্রাইস্টচার্চে হোটেলবন্দি বাংলাদেশের ক্রিকেটাররা মঙ্গলবারের মধ্যে সবাই করোনা নেগেটিভ হলে অনুশীলন শুরু। আমন্ত্রণ জানাই সংবাদে। লুণ্ঠন, শোষণ ও বৈষম্য মুক্ত দেশ গড়তে আরেকটি মুক্তিযুদ্ধ দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বিজয় দিবস উদযাপনে দলের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি খাতে দুর্নীতিতে ছেয়ে গেছে, সিন্ডিকেটের হাতে জিম্মি সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। সে সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ এবং গো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার সহ দলের শীর্ষ নেতারা ছিলেন। গত 6 বছরে 4 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ থেকে, বা বিদেশের বিভিন্ন জায়গায় জমা হয়েছে। কাজেই আমরা স্বাধীনতা সংগ্রাম করে একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, গৌরব পেয়েছি, কিন্তু জনগণ যে জন্য জীবন দিয়েছে, যারা মুক্তিযোদ্ধারা যে জন্য অস্ত্র ধরেছে, সেই মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করতে পারিনি। এই সব থেকে মুক্তির জন্য যুদ্ধের দিকে আবার যেতে হবে। মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি, এই প্রতিবাদে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ 2021। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন এবং কোভিডের প্রেক্ষাপটে মা ও শিশু স্বাস্থ্য ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজধানীর মোহাম্মদপুরের ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রচার সপ্তাহের উদ্বোধন করেন। সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 3 দিনের বর্ধিত কোয়ারেন্টাইন পালন করছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম হোটেলে 2 ভাগে আলাদা করা হয়েছে টাইগারদের স্কোয়াডের সদস্যদের। সামাজিক দূরত্ব বজায় এবং মাস্ক ব্যবহার করে দিনে একবার একে অপরের সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। মঙ্গলবার পুরো স্কোয়াডের 4র্থ দফায় কোভিড টেস্ট হওয়ার কথা রয়েছে। সে টেস্টে সবাই নেগেটিভ এলে পূর্ণ অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলের। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। প্র্যাকটিসে যাব, তো এটা নিয়ে একটা সবারই ভিতরে এক্সাইটেড কাজ করতেছে। অনেকদিন থেকে প্র্যাকটিস করতেছি না, তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে সবার রেজাল্টটা নেগেটিভ আসে।
স্প্যানিশ লা লিগায় শেষ মুহূর্তে নাটকীয় গোলে এলচের বিপক্ষে 3-2 ব্যবধানে জিতেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে 3 ম্যাচ পর জয় পেল বার্সা। স্যাটারডে নাইটে ন্যু ক্যাম্পে খেলার 16 মিনিটে ওসমান ডেম্বেলের কর্নার থেকে পাওয়া বলে বার্সাকে লিড এনে দেন হুটাংলা। এর 3 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গাভি। তবে দ্বিতীয়ার্ধে মাত্র 1 মিনিটের ব্যবধানে 2 গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে প্রতিপক্ষ এলচেও। তারপরও তাদের শেষ রক্ষা হয়নি। 85 মিনিটে বদলি ফরওয়ার্ড নিকো গঞ্জালেসের দারুণ এক গোলে বাজিমাত করে বার্সা। লিগের 17 ম্যাচে এটি তাদের 7ম জয়। 27 পয়েন্ট নিয়ে টেবিলের 7ম স্থানে আছে বার্সেলোনা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ ফুল ক্রিম মিল পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবার পা হারানোর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস, আইন নিজস্ব গতিতে চলবে বলেছে পুলিশ। বিজিবিকে চেইন অফ কমান্ড সহ শৃঙ্খলা মেনে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশ, না হলে নিজেদেরই ক্ষতির মুখে পড়তে হবে বলে সতর্কতা। শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাদের নিজেদেরই ক্ষতি হবে। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের অগ্রাধিকারে রেখে করোনা টিকার বুস্টার ডোজ শুরু। টিকা নেওয়ার জন্য SMS পাবেন গ্রহীতারা। স্বাধীনতার 50 বছর পর সরকার একদলীয় শাসন কায়েম করছে বলে বিএনপির দাবি। দেশের মানুষকে জেগে উঠতে হবে মন্তব্য। এবং 3 বছর পর আবারও মালয়েশিয়া উন্মুক্ত হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার। কুয়ালালামপুরে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক সই। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।